আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 যেটা 22-23 সেশন অর্থাৎ 2022-23 সেশনের তোমরা 23 সালের পরীক্ষা দিছো প্রথম বর্ষ, এবার 2024 সালের পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে 2026 সালের সম্ভবত মার্চ এপ্রিলে। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার আমি ইতিমধ্যেই সাজেশনটা কমপ্লিট করেছি তৈরি করা। তোমাদেরকে আমি প্রথম বর্ষের সাজেশন দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার সাজেশনগুলো প্রায় 100% কমন ছিল। প্রায় সবগুলো সাবজেক্টে 100%-এর কাছাকাছি বা 100%-এরও বেশি কমন ছিল। সেই ধারাবাহিকতায় তোমরা আমাকে অনেকেই নক করতেছিলে ডিগ্রি দ্বিতীয় বর্ষ সাজেশনের জন্য। তো আজকে আমি তোমাদেরকে বলতেছি যে আজকে আমি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ বিএ বিএসএস গ্রুপের রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজকর্ম এবং দর্শন এই 4টা বিষয়ের সাজেশন কমপ্লিট করেছি। তোমরা চাইলে আমার কাছ থেকে নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে। আর আজকে আমি তোমাদেরকে বাংলা, যেটা আবশ্যক বিষয় 13-10-01 এই সাবজেক্টের সাজেশনটা আমি এখন দিয়ে দিব তোমাদেরকে। তোমরা এখান থেকেই পড়তে পারবে এবং এটাই ফাইনাল সাজেশন, চূড়ান্ত সাজেশন। তো আমার এই বাংলা সাজেশনে যেগুলো আছে আমি তোমাদেরকে বলতেছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 85টা, সংক্ষিপ্ত আছে 24টা এবং বড় প্রশ্ন আছে 18টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2022 সালে আমি সাজেশনটা দিয়েছিলাম বাংলায়, তখনও 80% কমন ছিল। 2023 সালেও আমি সাজেশনটা দিয়েছি, এবারও 80% কমন ছিল। এখানে একটা কথা আমি বলি নেই তোমাদেরকে, বাংলায় ক বিভাগে কিন্তু কমন পড়ে খুবই কম। কমন পাওয়াটা সো টাফ, বিশেষ করে এই মাত্র 85টা প্রশ্ন পড়ে আসলে কমন পাওয়া যাবে না। সেখানে মেইন বই থেকে গল্প, কবিতা, তারপরে যে ছোট গল্প, প্রবন্ধ আছে এগুলো ভালোভাবে পড়তে হবে, তাইলে পাওয়া যাবে। এছাড়া আমার সাজেশন থেকে সাধারণত প্রতি বছর 3টা-4টা কমন থাকে ক বিভাগে, আমি আগে বলে দিচ্ছি। খ বিভাগেও কমন কম থাকে, কিন্তু গ বিভাগে আলহামদুলিল্লাহ যে 18টা প্রশ্ন দিচ্ছি, 18টা সবগুলো পড়া লাগবে না। কয়টা পড়া লাগবে এটার টেকনিকও আমি দিয়ে দিব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তাহলে এখানে মোটামুটি 8-10টা প্রশ্ন পড়েও তুমি 5টা প্রশ্ন কমন পেতে পারো বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে কি টেকনিক অবলম্বন করতে হবে সেগুলো আমি বলে দিব, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই সঠিক এবং আপডেট সাজেশন পেতে চাইলে অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে আমার চ্যানেলটা নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে আমার নূর স্টাডি পয়েন্ট পেজটা ফলো করবে এবং লাইক বাটনে প্রেস করে দিবে, তাহলে আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা সাজেশনটার একেবারে ফার্স্ট টু লাস্ট পূর্ণাঙ্গ সাজেশনটা আমরা এখান থেকে দেখে নিই। তোমরা চাইলে আমার সাজেশনটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলেও তোমরা পরবর্তীতে পড়তে পারবে। তো প্রথমেই বলে দিচ্ছি যে ক বিভাগের জন্য মূল টেক্সট বই ভালো করে পড়ার চেষ্টা করবে। বাংলা বিষয়ে প্রশ্নের বৈচিত্র্য বেশি, তাই সর্বাধিক কমন পেতে চাইলে অবশ্যই বেশি বেশি পড়তে হবে মূল টেক্সট বই, অর্থাৎ কবিতা, প্রবন্ধ, ছোট গল্প, এগুলো বই থেকে পড়তে হবে, তাহলে কিছুটা পারা যাবে বা কমন পড়বে। এছাড়া আসলে মানে শুধুমাত্র অল্প কিছু পড়ে ক বিভাগে কমন পাওয়াটা সো টাফ, আমি আগেই বলে দিচ্ছি। তো আমি সাজেশনগুলো আসলে ক বিভাগের সবগুলো প্রশ্ন পড়বো না, আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা বা পড়ে যাবা। আমি আসলে এতগুলো পড়ার সময় আমি পাচ্ছি না বা আমার দ্বারা সম্ভব না। তোমরা এগুলো পড়বে। হ্যাঁ, আত্মবিলোপ কবিতা থেকে এই 4টা প্রশ্ন আমি দিয়েছি এখানে। তারপরে হচ্ছে বাংলা কবিতার আত্মবিলোপ কবিতায় কবি মরীচিকাকে কার সাথে তুলনা করেছেন? মূল্যবান সময়, ঐকদান শব্দের অর্থ কি? সম্মিলিত সুর। ঐকদান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে? নবীন কবি। ঐকদান কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? জন্মদিনে। ঐকদান কবিতায় কবি বিপুলা পৃথিবী বলতে কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে বিশাল প্রশস্ত পৃথিবী। তারপর চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? উত্তর প্রিয়া। আর তারপরে আর 2টা প্রশ্ন আছে চৈতি হাওয়া থেকে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। বনলতা সেন, তারপরে বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে কোথায় পথ হাঁটছেন? উত্তর পৃথিবীর পথে। বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে হাঁটছেন? 1000 বছর ধরে। আর বিদিশা কি? বিদিশা হচ্ছে বৌদ্ধ যুগের সমৃদ্ধ নগরী, একটা নগরীর কথা বলছে, যেটার নাম বিদিশা। আর শিশিরে শব্দের মতো কি আসে? উত্তর সন্ধ্যা আসে। জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? উত্তর রূপসী বাংলার কবি। তারপর ডাহক কবিতা। ডাহক কবিতা থেকে
এই প্রশ্নগুলোর উত্তর শিখবে। এগুলো তিনটা এখানে আছে ডাক কবিতার। তারপরে আছে ডাক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে, উত্তর রাত্রির সাগরের তলে। তারপরে আছে বারবার ফিরে আসে কবিতা থেকে। তারপরে আছে সোনালী কাবিন কোন ধরনের কবিতা, উত্তর সনেট ধর্মী কবিতা। আমি একটু দ্রুত দেখাচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নিবা, তাহলে আশা করি সমস্যা হবে না, অথবা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো। আর যারা যারা রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, দর্শন ইত্যাদি সাবজেক্টগুলো নিবে, তোমাদেরকে তোমরা চাইলে পিডিএফ কপিটাও আমার কাছে চাইলে আমি ফ্রি দিয়ে দেবো পিডিএফ কপিটা। শুধুমাত্র অন্য সাবজেক্ট চাইলেই তার সাথে পিডিএফ কপি দেওয়া হবে, বা অন্য সাবজেক্টের সাথে পিডিএফ কপিটা ফ্রি দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এখন দিচ্ছি আমি প্রবন্ধ থেকে। প্রবন্ধ সভ্যতার সংকট প্রবন্ধের এই প্রশ্নগুলো ভালোভাবে শিখবে। এবং যৌবনে দেওয়া রাজটিকা, এই প্রবন্ধ থেকে দিচ্ছি। তারপর হচ্ছে বাংলার জাগরণ প্রবন্ধ থেকে। এগুলো ভালোভাবে শিখবে। এখানে 4টা প্রশ্ন আছে, সবগুলোর উত্তরে রাজা রামমোহন রায়। তারপরে রাজবন্দের জবানবন্দি, এই প্রবন্ধ থেকে কয়েকটা প্রশ্ন দিলাম, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তারপর হচ্ছে সংস্কৃতি কথা, শিক্ষা পত্রিকার মূল মন্ত্র কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই প্রশ্নটাও ভালোভাবে পড়বে। এখানে হচ্ছে প্রবন্ধ থেকে এগুলো দিচ্ছি। তারপর হচ্ছে ছোট গল্প, ছোট গল্পের এক রাত্রি গল্পের নায়িকার নাম কি, সুরবালা। এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল, জজ আদালতের হেড ক্লার্ক। সুরবালা আমার কিনা হইতে পারিত, কথা কে বলেছেন, গল্পের নায়ক। আর তারপর হচ্ছে পুইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি, উত্তর খেন্তি। খেন্তির মায়ের নাম কি, অন্নপূর্ণা। খেন্তি কোন রোগে মারা যায়, বসন্ত রোগে। কোন মাসে খেন্তির বসন্ত হয়েছিল, উত্তর ফাল্গুন মাসে। খেন্তির মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, উত্তর তৎকালীন সমাজের কুসংস্কার। তারপর হচ্ছে পুইমাছা গল্পে মুখুজ্জেবাড়ির ছোট খুকির নাম কি, উত্তর দুর্গা। এটা হচ্ছে পুইমাছা গল্পের মুখুজ্জেবাড়ির ছোট খুকির নাম হচ্ছে দুর্গা। হুজুর কেবলার প্রধান খলিফাকে, সুফি বদরউদ্দিন। কলিমুনকে, রজবের স্ত্রী। প্রাগৈতিহাসিক গল্পের নায়ককে, উত্তর ভিখু। প্রাগৈতিহাসিক গল্পের নায়ক ভিখু। তারপরে আছে প্রাগৈতিহাসিক থেকে আরো কয়েকটা প্রশ্ন আছে। তারপরে নয়নচারা গল্প, নয়নচারা গল্পের নয়নচারা গ্রামের নদীটির নাম কি, উত্তর ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। তারপরে পথ জানা নাই গল্প থেকে কয়েকটা প্রশ্ন, এগুলো খুব ভালোভাবে পড়বে। আত্মজা ও একটি করবী গাছ, এখান থেকে আছে কয়েকটা প্রশ্ন। আমি জাস্ট প্রত্যেকটা গল্প বা কবিতা থেকে কিছু কিছু প্রশ্ন আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। আসলে তোমাদের যেহেতু 60টা ছোট গল্প, 60টা প্রবন্ধ, 60টা কবিতা, তো এখানে আসলে একটা থেকে যদি 10টা করে প্রশ্ন দেওয়া হয়, তাহলে প্রায় 200+ প্রশ্ন দিতে হবে আমাকে। প্লাস হচ্ছে ব্যাকরণ অংশ থেকে তো প্রশ্নের কোনো শেষ নাই। তো এত প্রশ্ন আসলে দেওয়া আমার পক্ষে সম্ভব না, এই জন্য আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করলাম। এইগুলো থেকে আশা করি ইনশাল্লাহ তোমরা অন্তপক্ষে 3-4টা পাবা। মিথ্যা কথা বলে লাভ নেই, মিথ্যা আশ্বাস দেখাবো না। এখান থেকে সর্বোচ্চ 3টা বা 4টা পাইতে পারো। আর তোমরা যদি 12টা থেকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে চাও, তাহলে আমি আবারও বলছি যে অবশ্যই
গল্পগুলো, প্রবন্ধগুলো এবং হচ্ছে কবিতাগুলো খুব ভালোভাবে পড়তে হবে মেইন বই থেকে। তাহলে কিছুটা চরিত্রগুলো নাম মনে রাখতে পারবে, ঘটনাগুলো মনে রাখতে পারবে, তখন অ্যান্সার করতে পারবে। এছাড়া আসলে অ্যান্সার করা সম্ভব নয়। সবগুলো অ্যান্সার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আর এখানে ব্যাকরণ অংশ থেকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পত্রগর্ভ। একটি ব্যক্তিগত পত্রের প্রধানত কয়টি অংশ থাকে? উত্তর 6টি অংশ। কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যে ভাষারীতিতে আমরা সবসময় কথা বলি তাকে কি ভাষা বলে? উত্তর চলিত ভাষা। সেগুলো মনে রাখবে। তারপর হচ্ছে সত্যবিধান কাকে বলে? যে বিধান অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানানে স ব্যবহৃত হয়, অর্থাৎ মূর্ধন্য স ব্যবহৃত হয়, সেই বিধানকে সত্যবিধান বলে। নিম্নোক্ত শব্দগুলো শুদ্ধ রূপ লেখো। এখানে আসলে আমি কতগুলো শব্দ দিয়েছি তোমাদেরকে উদাহরণ হিসাবে। পিপীলিকা, স্টেশন, দুরবস্থা, উপযুক্ত, সাময়িক, অপরাহ্ন, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, প্রাণীবিদ্যা, আবিষ্কার, পুরস্কার, পরিষ্কার, সান্ত্বনা, বুদ্ধিজীবী, কৃষিজীবী, দরিদ্রতা, মনোযোগ, ইতিমধ্যে, সংবর্ধনা, এই শব্দগুলো শুদ্ধ করে লিখবে। আর এখানে আসলে শব্দ শুদ্ধ করা বা বানান শুদ্ধ করার কতগুলো নিয়ম আছে, এগুলো বই থেকে নিয়মগুলো পড়বে এবং কমপক্ষে বইয়ে বিভিন্ন গাইডে দেওয়া আছে আসলে এগুলো। 50 থেকে 100টা প্রশ্ন যদি তোমরা, আর এই শব্দ যদি তোমরা শুদ্ধ রূপে পড়তে পারো তাহলে বা লিখতে পারো তাহলে অবশ্যই এখান থেকে কমন পাবে। এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকে, বিশেষ করে একটা প্রশ্ন থাকেই সবসময়। তো এগুলো আসলে উদাহরণ হিসাবে দিছি। এই 85টা হচ্ছে আমি জাস্ট একটা তোমাদেরকে ক বিভাগের জন্য দিছি। আমি আবারও বলছি, এখান থেকে হয়তো 3-4টা কমন পাবে, কিন্তু তোমরা 10টা, 12টা থেকে 10টা লিখতে হবে। 10টা কমন পাওয়ার জন্য মেইন বই পড়তে হবে বা ব্যাকরণ অংশ পড়তে হবে। তো চলো আমরা এবার খ বিভাগে যাই। এখানে আরেকটা প্রশ্ন আছে, ডায়ালেক্ট শব্দের অর্থ কি? উপভাষা। ডায়ালেক্ট শব্দের অর্থ উপভাষা। আমি আবারও বলে দিচ্ছি, ক বিভাগে 10টা কমন পেতে চাইলে মেইন বই থেকে প্রবন্ধ, কবিতা ও গল্প ভালো করে পড়তে হবে। গাইড থেকেও প্রচুর অনুশীলন করতে হবে। ভাষা শিক্ষা অংশ প্রচুর অনুশীলন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবার আসো কবিতা, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা কবিতা থেকে আমি 4টা, 5টা বা 6টা প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। এখানে ঐকতান কবিতায় কবি কাদের বন্দনা করেছেন? আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, কবি কেন একথা বলেছেন? কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেন? আর বারবার ফিরে আসে কবিতা রক্তস্নাত রক্তপ্লাত ষাঁড় কোথায় ফিরে আসে? বাংলাদেশ বিশাল শহীদ মিনার হয়ে যাবে বলে কবি আশঙ্কা করে কেন? আমাকে হত্যা করে, ওরা হত্যা করে বারবার, কারা কাকে হত্যা করে? এখানে কবিতা থেকে আমি 6টা প্রশ্ন দিয়েছি, যদিও 7টা কবিতা। 7টা কবিতা থেকে আসলে 6টা বাছাই করা সো টাফ, এবং 6টা থেকে যে কমন পড়বে এটা আরো টাফ। আর সুতরাং তোমাদেরকে একটা টেকনিক বলে দিই। গত বছর যেসব কবিতা থেকে ক বিভাগে প্রশ্ন আর খ বিভাগে প্রশ্ন আসছে, ওই 2টা কবিতা বাদ দিয়ে বাকি থাকবে আরো 5টা কবিতা। 5টা কবিতা থেকে চেষ্টা করবে আমার দেওয়া এই 6টা প্রশ্ন অবশ্যই পড়ার। এছাড়াও কমপক্ষে 2টা বা 3টা কবিতার সব প্রশ্ন, খ বিভাগের সব প্রশ্ন পড়ার চেষ্টা করবে তোমাদের গাইড থেকে বা বই থেকে। 2টা বা 3টা কবিতার, তাহলে আশা করি যে কোনো একটা প্রশ্ন কমন পাবে তোমরা কবিতা থেকে। কবিতা থেকে 2টা প্রশ্ন আসবে সাধারণত। কবিতা থেকে 2টা প্রশ্ন আসবে। আমি আবারও বলে দিচ্ছি টেকনিকটা, যে কবিতা হোক বা প্রবন্ধ হোক বা ছোট গল্প হোক, গত বছর যেই 2টা থেকে খ বিভাগে প্রশ্ন আসছে এই 2টা অবশ্যই বাদ দিবে। এই 2টা বাদ দিয়ে বাকি যে 5টা প্রবন্ধ থাকবে সেই 5টা প্রবন্ধ থেকে আমার সাজেশনে যেগুলো দিছি আমি এগুলো অবশ্যই পড়বে। হ্যাঁ, এখানেও দিছি আমি 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্ন অবশ্যই পড়বে। পাশাপাশি আরো 2টা প্রবন্ধের বা 3টা প্রবন্ধের তোমার বই বা গাইডে যত প্রশ্ন আছে সবগুলো পড়ার চেষ্টা করবে। আর এগুলো আসলে মুখস্থ করার দরকার নেই। এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে, সেগুলো সেই অনুযায়ী লেখার চেষ্টা করবে। যেমন বলছে, বিষয় অনুসারে রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারণ হওয়া উচিত, ব্যাখ্যা করো। তারপরে সব ধর্মই সত্য একথা মানা যায় না, তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে, বিষয়টি বিশ্লেষণ করে। এগুলো আসলে ব্যাখ্যা করবা, এগুলো মুখস্থ করার কিছু নাই, বারবার কয়েকবার পড়বা তাহলে মনে থাকবে এবং সেই অনুযায়ী লেখার চেষ্টা করবা যতটুকু মনে থাকে। কারণ একেবারে মুখস্থ করে গিয়ে আসলে এই প্রশ্নগুলো, এতগুলো প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, তো যাই হোক, এখানে প্রবন্ধ আছে 6টা প্রশ্ন, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও। আর নির্বাচিত গল্পে আছে 6টা প্রশ্ন, এখানে দিয়ে দিলাম যে সুরবালা আমার কিনা হইতে পারিত,
ব্যাখ্যা করো। আমি এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের স্বাদ পাইয়াছি। ব্যাখ্যা করো। তোমরা নিতান্ত মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ না। বিষয়টি ব্যাখ্যা করো। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না। ব্যাখ্যা করো। অনন্তরে গহরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে। ব্যাখ্যা করো। নতুন সড়ক নির্মাণের স্বপ্নে বিভোর গহরালির অনুভূতি বর্ণনা করো। এই যে এখান থেকেও দিচ্ছি 6টা, হচ্ছে 18টা। তারপর হচ্ছে ভাষা শিক্ষা অংশ বা ব্যাকরণ অংশ। এখানে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম লিখো। এটা দিচ্ছি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দ বানানের 4টি নিয়ম লিখো। বিদেশি শব্দ বানানের 4টি নিয়ম আর বাংলা বানানের 4টি নিয়ম, প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম শিখবে। এই দুটো থেকে একটা প্রশ্ন কমন থাকতে পারে। আর হচ্ছে সত্যবিধানের যে কোনো 4টি নিয়ম উদাহরণ সহ লেখো এবং নত্যবিধানের যে কোনো 4টি নিয়ম উদাহরণ সহকারে লিখো। কি এবং কি এর পার্থক্য উদাহরণ সহ লেখো। সত্যবিধান নত্যবিধান থেকে একটা প্রশ্ন থাকবে। তাহলে যাই হোক, এখানে আমি 5টা প্রশ্ন দিচ্ছি। এই 5টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, নিশ্চিত থাকো। এই 4টা থেকেই থাকবে। হ্যাঁ, তো এই 4টা যদি পড়ো তাহলে একটা কমন পাবে খ বিভাগে। এগুলো খ বিভাগের জন্য। নত্যবিধানের 4টা নিয়ম, সত্যবিধানের 4টা নিয়ম, বাংলা বানানের 4টা নিয়ম, তারপর হচ্ছে বিদেশি শব্দ বানানের 4টা নিয়ম, আর কি এবং কি এর পার্থক্য। তারপর আসছে তোমাদের একটা অনুবাদ আসে, এটা সবসময় আসে একটা অনুবাদ। তো অনুবাদ আসলে কমন দেওয়া সো টাফ, এটা সম্ভবই না। তোমাদেরকে আমি জাস্ট এখানে কিছু উদাহরণ দিলাম। তোমরা বই থেকে আসলে প্রচুর পরিমাণে অনুসরণ করতে হবে যদি তোমরা অনুবাদ দিতে চাও। আর যারা একটু ভালো ইংরেজিতে তারা ইজিলি অনুবাদগুলো পারবে, কিন্তু আসলে এগুলো বইয়ে পড়ে কমন পাওয়াটা মানে সম্ভবই না বলা চলে। এটাগুলো কমন পড়েও না, কমন পাওয়া সো টাফ। তোমরা যদি কোনোটার ফার্স্ট লাইন মিলেও মাঝখানে মিলবে না। তাই আমি বলবো যে গাইড থেকে তোমরা ভালোভাবে অনেকগুলো পড়ে যেতে পারো, কোনোদিনও মুখস্থ করার চেষ্টা করবে না, জাস্ট পড়বা, যে আসলে কি বলছে বোঝার চেষ্টা করবা। তারপরে প্র্যাকটিস করা থাকলে পরীক্ষাতেও পারবে দিতে। একেবারে যদি প্রশ্ন না কমন পড়ে তাহলে অবশ্যই অনুবাদটা বানায় টানায় হলে যতটুকু পারো দিয়ে আসার চেষ্টা করবে, আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করবে, হুবহু অনুবাদ না করতে পারলেও সেক্ষেত্রে 4-তে কমপক্ষে 1-2 দিবে। এবার আসো তোমাদের যে টেকনিকটা আমি আবারও বলতেছি, যে খ বিভাগে 100% কমন পাওয়া খুবই কঠিন, তাই মূল বই থেকে কবিতা, প্রবন্ধ, গল্প ভালো করে পড়ার চেষ্টা করবে, বিশেষ করে মূল বা বোঝার চেষ্টা করবে। বাংলা বিষয়ে কম প্রশ্ন বৈচিত্র্য বেশি, তাই সর্বাধিক কমন পেতে চাইলে বেশি বেশি পড়তে হবে। বিশেষ করে কবিতাগুলোর যদি মূল ভাব পড়ো তাহলে আশা করি যে কোনো প্রশ্ন আসলে লেখা যাবে, এবং ছোট গল্প থেকেও। এবার আসা রচনামূলক প্রশ্ন। প্রথমে কবিতা থেকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আত্মবিলোপ কবিতা থেকে আমি একটা প্রশ্ন দিছি, যে আত্মবিলোপ কবিতা অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের মর্মবেদনার স্বরূপ বিশ্লেষণ করো, অথবা আত্মবিলোপ কবিতার সারমর্ম মূল ভাব লিখো। প্রশ্নটা যে কোনো ভাবে আসুক একই উত্তর লিখবে, কারণ আত্মবিলোপ কবিতার যে মর্মবেদনা এটাই কবিতার সারমর্ম, এটাই কবিতার মূল ভাব। সুতরাং আর এইখান থেকে আর যে কোনো প্রশ্ন আসলে যদি না বুঝতে পারো বা কমন না পড়ে তাহলে এটাই লিখে দিবা, মূল ভাব বা সারমর্মটা লিখে দিবা। এটা হচ্ছে একটা টেকনিক। তারপরে নিচের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হচ্ছে বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেন। এখানেও একই কথা, এই কবিতার যে কোনো প্রশ্ন আসবে এই উত্তরটাই লিখে দিবে। আর এটা আসার সম্ভাবনা খুব বেশি। কমন এই 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1 এবং 2, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবি 2টা থেকে। টেকনিক গুলো একটু মনে রাখবা। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু স্টার চিহ্ন দিয়ে রাখছি, লাল স্টার চিহ্ন দিয়ে রাখছি। তারপরে কবিতা থেকে আরো 3টা প্রশ্ন আমি দিছি, যে বারবার ফিরে আসে কবিতায় বর্ণিত বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে আছে সনেট কি, সনেট হিসাবে সোনালী কাবিন 5 কবিতার সার্থকতা মূল্যায়ন করো। চৈতি হাওয়া কবিতায় বিরহ ক্লিষ্ট কবি হৃদয়ের যে পরিচিত ফুটে উঠেছে তা বর্ণনা করো। এখানে মোট 5টা কবিতার প্রশ্ন দিচ্ছি, 5টা থেকে 3টাতে স্টার দেওয়া আছে, 3টা খুব ভালোভাবে পড়বে। আর যে 2টাতে আমি নোট দিছি টেকনিক কে পড়ার কথা বলছি, উত্তর লেখার কথা বলছি, ওগুলো মনে রাখার চেষ্টা করবে। তারপর আসে প্রবন্ধ। প্রবন্ধ থেকে এখানে 2টা প্রশ্ন আছে, যে তৈল প্রবন্ধের মহিমা, মূল ভাব, সমাজের চিত্র ব্যাখ্যা করো। এই প্রবন্ধ থেকে যা আসুক একই উত্তর লিখবে,
মনে যেন থাকে। এটা স্টার চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা খুব বেশি। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রান্তিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েন, সভ্যতার সংকট প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। অথবা সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে ইংরেজ সভ্যতার নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করো। ইংরেজ সভ্যতা নিয়ে যে কোনো প্রশ্ন আসলে একই উত্তর লিখবে, মনে রাখতে থাকবে, মনে রাখবে। এখানেও 2টা প্রশ্নের স্টার চিহ্ন দেওয়া আছে, 2টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে প্রবন্ধ থেকে আরো কয়েকটা প্রশ্ন আছে, আরো 3টা প্রশ্ন আছে। হ্যাঁ, 3টা প্রশ্ন আছে। এখানে সংস্কৃতি কথা, প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন করা, এটাও কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 4 নম্বর প্রশ্ন, যৌবনে দাও রাষ্ট্রিকা প্রবন্ধে যৌবন বন্দনা মূল বা বিষয়বস্তু ব্যাখ্যা করো। এই প্রবন্ধ থেকে যাই আসুক একই উত্তর লিখবে, মনে থাকে যেন। যৌবনে দাও রাষ্ট্রিকা এই প্রবন্ধ থেকে। তারপরে বাংলার জাগরণ প্রবন্ধের মূল ভাব বিশ্লেষণ করো। এখানেও একই কথা, এই প্রবন্ধ থেকে যা আসুক একই উত্তর লিখে দিবে, মূল ভাবটা লিখে দিবে। তাহলে এখানেও যদি তুমি 5টা পড়ো তাহলে অবশ্যই 2টা কমন পাবে। প্লাস কবিতা থেকে যদি 5টা প্রশ্ন পড়ো তাহলে 2টা কমন পড়বে ইনশাল্লাহ, নিশ্চিত। অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। তো মোটামুটি প্রবন্ধ বা কবিতা যদি পড়ো বা 2টা যদি পড়ো তাহলে এখানে 4টা প্রশ্ন পেয়ে যাবে। নির্বাচিত গল্প আছে এখানে। নির্বাচিত গল্পে প্রেমের গল্প হিসেবে এক রাত্রি গল্পের সার্থকতা আলোচনা করো। বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়, ব্যাখ্যা করো। বা এক রাত্রি গল্প একটি অপরিণত প্রেমের উপাখ্যান, ব্যাখ্যা করো। একই উত্তর লিখবে এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে এক রাত্রি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এখানে এই এক রাত্রি থেকে আমি 2টা প্রশ্ন দিয়েছি, 2টাতে স্টার মার্কস দেওয়া আছে। 2টা প্রশ্নের আসলে নামকরণের সার্থকতাটা আর ওইটার উত্তরটা আসলে ভিন্ন হবে। এই কারণে নামকরণের সার্থকতা যদি আসে প্রেমের গল্প হিসাবে এক রাত্রি গল্পের সার্থকতা, তাহলে ওগুলোই মানে গড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়, একই উত্তর এগুলো হবে। আর নামকরণের সার্থকতার কথা বললে প্রশ্ন উত্তরটা একটু ভিন্ন আঙ্গিকে হবে, যে গল্পটার নাম আসলে এক রাত্রি হইল কেন, এটা ব্যাখ্যা করতে হবে। তো যাই হোক, এই 2টা প্রশ্ন স্টার দেওয়া আছে, এই 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ। তারপরে আসো যে নির্বাচিত গল্প থেকে আর কয়টা প্রশ্ন দিছি আমি, আরো 3টা প্রশ্ন দিছি। এখানে আবুল মনসুর তার হুজুর কেবলা গল্পের সমাজে যে চিত্র এঁকেছেন তা বিশ্লেষণ করো, এটাও স্টার দেওয়া আছে। হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করো। বা ছোট গল্প কাকে বলে, ছোট গল্প হিসাবে হুজুর কেবলা গল্পের সার্থকতা বিচার করো। এখানে হুজুর কেবলা থেকেও 2টা প্রশ্ন আমি দিছি। এখানে হুজুর কেবলার একটা পীর সাহেবের চরিত্র বা হুজুর ছোট গল্প হিসেবে হুজুর কেবলা গল্পের সার্থকতা, 2টা কিন্তু একই, প্রায় উত্তর লিখবে। আর ওটা লিখবে আলাদা, যে হুজুর কেবলা গল্পের সমাজের যে চিত্র এঁকেছেন তা বিশ্লেষণ করো, ওটা আলাদা লিখবে। এই 2টাও খুব স্টার চিহ্ন দেওয়া আছে, 2টা থেকে একটা থাকবে। তারপর হচ্ছে ভিখু প্রবলভাবে সংগ্রামীশীল অস্তিত্ববাদী মন্তব্যের আলোকে প্রাগৈতিহাসিক গল্পের ভিখু চরিত্র আলোচনা করো। এই 5টা প্রশ্ন দেওয়া আছে এখানেও। এখান থেকে 5টা প্রশ্ন করলে 2টা কমন পাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে ভাষা শিক্ষা অংশ, সহকারী শিক্ষকের শূন্য পদের নিয়োগের জন্য আবেদনপত্র লিখো, এটা আসবেই। তারপর তোমরা চাইলে নববর্ষ উদযাপন, বোনের বিয়েতে আমন্ত্রণ বা অন্য যে কোনো বিষয়ে ব্যাখ্যা করে ছোট ভাই বা বন্ধুকে পত্র লেখা, মানে পত্র লেখার স্টাইলটা শিখবে, তাহলে আশা করি পারবে। তারপর হচ্ছে উদাহরণসহ ইকার ও রস্বীকার ও দীর্ঘকারের ব্যবহারে 5টি করে নিয়ম লিখো। এই প্রশ্নটাও শিখবে। এখানে এখানে 3টা দেওয়া আছে, জাস্ট এই 3টা শিখলে এখান থেকে আশা করি একটা বা 2টা পাবে। তো আমি যেটা বলতেছিলাম, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার এখানে যদিও 24টা প্রশ্ন প্রায় দেওয়া আছে গ বিভাগের জন্য, কিন্তু এখানে একটু টেকনিক অবলম্বন করবে। সে টেকনিকটা হচ্ছে যারা শুধু পাস করতে চাও বা পড়ার সময় নাই বা 2-1 দিন পরে পরীক্ষা দিবে, তারা কবিতা, প্রবন্ধ, গল্প থেকে যে কোনো 2টার বড় প্রশ্ন করবে। 2টা কবিতা, প্রবন্ধ, গল্প, এই 3টা থেকে যে কোনো একটা বাদ দিতে পারো। 3টা থেকে যে কোনো 2টার বড় প্রশ্ন করবে। আর কবিতা, প্রবন্ধ, গল্প থেকে একটার বড় প্রশ্ন বাদ দিয়ে পড়বে। অর্থাৎ 3টা থেকে যে কোনো 2টার বড় প্রশ্ন পড়বে, একটার বড় প্রশ্ন বাদ দিতে পারো চাইলে। তবে অবশ্যই ভাষা শিক্ষা অংশ পড়বে, মানে ভাষা শিক্ষা অংশে যে 3টা প্রশ্ন দিচ্ছি আমি, 3টা ভালোভাবে পড়বে। তাহলে আশা করি 5টা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। যদি 5টা নাও পাও, 4টা পাবেই। 4টা অবশ্যই পাবে। আর যারা রিস্ক নিতে চাও না, তাহলে তারা সবগুলোই পড়তে হবে। সবগুলো পড়লে আশা করি ইনশাল্লাহ কোনো রিস্ক থাকবে না। অবশ্যই তোমাদের 5টা প্রশ্ন কমন থাকবেই থাকবে ইনশাল্লাহ।
এই ছিল আমার তোমাদের জন্য পরামর্শ। আশা করি তোমরা বাংলা বিভাগের আমার এই সাজেশনটা থেকে ইনশাল্লাহ 80% বা তার প্লাস বা 100% কাছাকাছি কমন থাকবে সেই প্রত্যাশা করি। ভালো থাকো সবাই। আর তোমাদেরকে আবারও বলছি, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, দর্শন এই সাবজেক্টগুলো যদি নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপের ইয়েটা আমি তোমাদেরকে প্রথমে দিয়ে দিয়েছিলাম। আমি আবার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের ইয়েটা, নাম্বারটা। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01670725996। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে সাজেশনগুলো তোমরা পেয়ে যাবা।